আউটডোর বেসিসে এখানে পেশেন্টদের দেখা হয় থাইরয়েড রোগীদের বিভিন্ন সমস্যা নিয়ে যারা আসেন, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড ক্যান্সার পেশেন্টদের। এবং স্পেসিফিক এখানে ম্যানেজমেন্টের মধ্যে যেটা বিশেষায়িত সেটা হলো যে থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম যদি বলি, থাইরয়েড গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটির জন্য আমরা তো জানি থাইরোটক্সিকোসিস মানে থাইরয়েড হরমোন বেশি, সেটা যে কোনো কারণে হইতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটির জন্য হইতে পারে, আদার্স অন্য কারণে হইতে পারে, ফ্যাকটিসিয়াস কারণে হইতে পারে। আর হাইপারথাইরয়েডিজমটা অনলি থাইরয়েড গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটির জন্য যদি হয় সেটা হলো হাইপারথাইরয়েডিজম। এই থাইরয়েড গ্ল্যান্ডের ওভার অ্যাক্টিভিটি যখন হয় তখন আমরা দেখা গেল প্রথম দিকে কার্বিজল নামে কমনলি বা যে কার্বিমাজল ওষুধ দিয়ে চেষ্টা করি, তো বা প্রোপাইল থাইরয়েড ওষুধ আছে, এগুলো দিয়ে চেষ্টা করা হয়। যদি এটা ফেইল করে তখন সেকেন্ড লাইন একটা মেডিকেল ম্যানেজমেন্ট হলো রেডিও আয়োডিন। এই রেডিও আয়োডিনের মাধ্যমে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি কমানো যায়, থাইরয়েড গ্ল্যান্ডের সাইজ কমে আসে, অ্যাক্টিভিটি কমে আসে। এবং এটা আমরা হাইপারথাইরয়েডিজমের জন্য যেমন অ্যাপ্লাই করি, একই সাথে থাইরয়েড ক্যান্সার পেশেন্টদের জন্য সেটা আরো বেশি লার্জ ডোজে দেওয়া হয়। এই জন্য হাইপারথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যান্সার দুই ধরনের পেশেন্টের ক্ষেত্রেই রেডিও আয়োডিন যে চিকিৎসা পদ্ধতি সেটা ব্যবহার করা হয়। তো হাইপারথাইরয়েডিজম পেশেন্টদের ক্ষেত্রে আমরা লো ডোজে দিই এবং এটা লিকুইড ওষুধ দেওয়া হয়। আর থাইরয়েড ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ক্যাপসুল আকারে দেওয়া হয় এবং সেটা অনেক হাই ডোজে দেওয়া হয়। এই মূলত ৩টা ডিভিশনে কার্যক্রম। যারা এখানে চাকরি করবেন তাদেরকে মূলত এই ৩টা ডিভিশনে কাজ করতে হবে। তো বোঝাই যাচ্ছে এখানে মূলত আপনার ডায়াগনস্টিক অ্যাক্টিভিটি বেশি, ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি একটু কম। এছাড়া আরেকটা ইনস্টিটিউট আছে আমাদের সাভারে, এটা হলো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স। এই ইনস্টিটিউটের আন্ডারে ওখানে রেডিওথেরাপি সেন্টার আছে এবং ওখানে 2টা লিন্যাক মেশিন আছে, যার জন্য ওখানে ক্যান্সার পেশেন্টদের রেডিওথেরাপি দেওয়া হয়। এটাও ওপিডি বেসিসে, ওখানে ভর্তি থাকার সিস্টেম নেই। এবং আমরা যে ইনমাস বা নিনমাসগুলোতে যে থাইরয়েড ক্যান্সার পেশেন্টদের যে ট্রিটমেন্টটা করি, আমরা রেডিওয়াইডিন ক্যাপসুল খাওয়াই লার্জ ডোজে, সেটাও কিন্তু আমরা বর্তমানে ভর্তি রেখে দেই না। কিছু কিছু ইনস্টিটিউটে ভর্তি থাকার ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু ওখানে নার্স নিয়োগ করা হয় নাই বা ওই ধরনের ফ্যাসিলিটি এখনো নাই, এই জন্য ওখানে ভর্তি রেখে দেওয়া হয় না। এটা প্রাইভেট ক্লিনিকগুলোতে সাধারণত দেওয়া হয়। পেশেন্টরা কিছু নির্দিষ্ট প্রাইভেট ক্লিনিকে ভর্তি থাকেন, ওখানেই ওনারা ক্যাপসুলটা খাওয়ার পরে ৩-৪ দিন বা ৫ দিন থাকতে হয়। জাস্ট ওনাদের মানে ফ্যামিলি মেম্বারদের সাথে গেলে তো ফ্যামিলি মেম্বাররা রেডিয়েশনের এক্সপোজারে চলে আসতে পারেন, তাদের ক্ষতি হতে পারে, ওইটার জন্য পেশেন্টকে আলাদা রাখা হয় ওখানে। তো সাভারে যেটা, যেহেতু এখানে রেডিওথেরাপি ট্রিটমেন্টটা চলমান আছে, এটা পরমাণু শক্তি কমিশনের আন্ডারে, এই জন্য ওখানে কিন্তু একজন অনকোলজিস্ট প্রয়োজন হয়। এই জন্য আমরা পরবর্তীতে আসবো যে অনকোলজি সাবজেক্টটা কেন এখানে পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রি করা হলো। আরেকটা বিষয়, এখানে চাকরির ক্ষেত্রে অনেকের হয়তো একটু ভয় লাগতে পারে যে রেডিও আইসোটোপ বলেন বা রেডিয়েশনের সংস্পর্শে কি আসার প্রয়োজন হয় কিনা। আসলে ডাক্তারদের ক্ষেত্রে খুব বেশি আসার প্রয়োজন হয় না, হয়তো খুব কম ক্ষেত্রেই আমাদেরকে ওই এক্সপোজারে যেতে হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই কাজগুলো করেন আমাদের যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আছেন বা সায়েন্টিফিক অফিসারগণ আছেন, ওনাদেরকে এগুলো নিয়ে ডিল করতে হয় বেশি। কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের হয়তো পজিশনিং বা আদার্স কোনো কারণে প্রবলেম হচ্ছে, তখন হয়তো ডাক্তারকে যাওয়া লাগে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যাওয়া লাগে না, কারণ ডাক্তারদের এখানে বেসিক্যালি কাজটা রিপোর্টিং এর কাজটা বেশি করতে হয়। এই জন্য এটা নিয়ে খুব বেশি ভয়ের কিছু নাই। তো এরপরে এই চাকরির সুযোগ সুবিধা যদি বলি, এখানে একটা এক্সট্রা সুবিধা হলো আপনার সরকারি চাকরি নবম গ্রেডে এন্ট্রি যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য চাকরির আছে এখানে সেগুলো থাকবে। পাশাপাশি এক্সট্রা যেগুলো সেগুলো নিয়ে একটু বলতে চাচ্ছি যে ঈদের 2টা বোনাস বাদে মুসলিমরা এখানে এক্সট্রা 4টা বোনাস পাবেন। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও একই কথা, যাদের ধর্মীয় যে উৎসব আছে ওইটার পাশাপাশি এক্সট্রা 4টা বোনাস পাবেন এখানে। এটা সার্ভিস চার্জ হিসেবে দেওয়া হয়। এখানে গ্রেড 1 পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে ব্লক পোস্ট কিনা, না, এটা গ্রেড 1 পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। তো গ্রেড 1 পর্যন্ত আসলে সবাই তো আর যেতে পারেন না, বিভিন্ন বিষয় থাকে এখানে। ইউজুয়ালি গ্রেড 3 পর্যন্ত অনেকে যান, 2, 3 পর্যন্ত যান, 1 পর্যন্ত পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান যারা হন বা মেম্বার, ওনারা 1 পর্যন্ত যেতে পারেন। এখানে প্রমোশনটা এত বছর যাবৎ খুব র্যাপিডই ছিল। সাধারণত 4 বছর পরে বায়োডাটা কল করতো, 5 বছরের মধ্যে 6 গ্রেডে প্রমোশন হয়ে যেত, 9 গ্রেড থেকে 6 গ্রেড
এরপরে 4th গ্রেড, এরপরে 3rd, 2nd, 1st। যদিও ইদানিং কালে এসে লাস্ট ব্যাচের প্রমোশনটা একটু স্থবির হয়ে গেছে কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে। মন্ত্রণালয়ের হস্তক্ষেপটা একটু আগের চেয়ে বেড়ে গেছে বলা যায়। কিছু কারণে, ইন্টারনাল কারণে এখন লাস্ট ব্যাচের প্রমোশনটা একটু দেরি হচ্ছে। তবে এর আগ পর্যন্ত যারা প্রমোশন পেয়েছেন তারা বেশি স্মুথলি প্রমোশন পেয়েছেন। যদি আমলাতান্ত্রিক বিষয়গুলো সলভ হয়ে যায় তাহলে আশা করা যায় যারা রানিং আছেন ওনারা হয়তোবা প্রমোশন আবার পেতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আসলে সমাধানটা হতে কতদিন লাগে আর কি। এরপরে এই যেটা অলরেডি বললাম যে মেডিকেল কলেজ ক্যাম্পাসগুলোতে পোস্টিং আপনার উপজেলা লেভেলে কখনো পোস্টিং হবে না। এটা একটা ভালো দিক, ঝামেলা মুক্ত থাকতে পারবেন বা মোটামুটি শহরের ফ্যাসিলিটি গুলো পাবেন ইনশাল্লাহ। আরেকটা যেটা খুবই দিক, যারা একটু কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট চান, জবের জন্য ঝামেলা মুক্ত থাকতে চান, এখানে কোনো ইমার্জেন্সি ফেস করতে হবে না, কোনো নাইট ডিউটি নেই। অফিস টাইম হলো সকাল 8টা থেকে 2:30, যেটা ঢাকার বাইরের ইনস্টিটিউটগুলোর জন্য। আর ঢাকার মধ্যে অফিস টাইম 9টা থেকে 5টা পর্যন্ত। এবং ঢাকার মধ্যে ইনস্টিটিউটগুলোর জন্য কিন্তু সপ্তাহে 2 দিন বন্ধ, শুক্রবার এবং শনিবার। আর ঢাকার বাইরের ইনস্টিটিউটগুলো সপ্তাহে 1 দিন বন্ধ, শুধুমাত্র শুক্রবার। আরেকটা ব্যাপার হলো এখানে যেহেতু স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করা হয়, পেশেন্ট ওরকম ভর্তি থাকে না বা ইমার্জেন্সি পেশেন্ট এখানে আসে না। এজন্য এখানে আপনি তুলনামূলক রাজনৈতিক পাতিনেতা বা হলো সাংবাদিক এদের উৎপাতটা একটু কম দেখবেন। কারণ স্পেসিফিক কাজগুলোর জন্যই আসবে পেশেন্টরা, যেহেতু জেনারেলাইজড মেডিকেল সাপোর্টের জন্য এখানে আসে না, যার জন্য ওইসব ঝামেলা আলহামদুলিল্লাহ একটু কম। আমার এক্সপেরিয়েন্স, আমি যা দেখলাম গত 4 বছরে। এরপরে এখানে একটা খুব ভালো দিক যে অফিস এনভায়রনমেন্ট বা ফ্যাসিলিটি খুবই ভালো। আমার ১ম দিনের অভিজ্ঞতা যদি বলি, সাধারণত মানে গভর্নমেন্ট ইনস্টিটিউট বা হসপিটালগুলোতে গেলে দেখবেন যে বসার চেয়ারটা ভালো না, রুমটা ভালো না, বা যদি ওয়াশরুমে যান সেখানেও দেখবেন ভালো পরিবেশ না। কিন্তু আমি ১ম দিন যাওয়ার পর দেখলাম না যে বসার রুমটা আসলে অনেক ভালো। আর এসি করা রুম, তার জন্য একটা কম্পিউটার থাকবে, ইন্টারনেট সংযোগ থাকবে। ওয়াশরুমে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটি থাকবে। বেশ ক্লিন। এদিক থেকে ভালো লাগবে আশা করি এনভায়রনমেন্ট। এরপর এই চাকরির একটা বিশেষ সুবিধা হলো এখানে আপনি মাঝে, মাঝে বিদেশে ট্রেনিং এর সুযোগ পাবেন। অফিসিয়াল কিছু ট্রেনিং থাকে। এই ট্রেনিং গুলোতে ডিপেন্ড করে আপনার ইনস্টিটিউটের থেকে হয়তো ১ জন বা ২ জন বিভিন্ন ট্রেনিং এ যাবে। যদি সেখানে আপনার নাম যায় আপনিও যেতে পারবেন এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো থাকে বৈদেশিক ট্রেনিং এর সেগুলো পাবেন। এবং দেশের বাইরে যদি কোনো ডিগ্রি করতে চান, বিশেষ করে অনেকে পিএইচডি বা মাস্টার্স করতে চায়, সেগুলোও করতে পারবেন। বা অনেক সময় শর্ট ফেলোশিপ এ যায় অনেকে ৬ মাসের জন্য, সেগুলো করতে পারবেন। এরপরে দেশের অভ্যন্তরে সবেতনে উচ্চশিক্ষার সুযোগ আছে। রেসিডেন্সি, এফসি, পিএইচডি ডিপ্লোমার জন্য এখানে সুযোগ আছে। বর্তমানে বেশিরভাগ ডাক্তারই এমডি করা। অল্প কয়েকজন ডাক্তার, আমরা ৩-৪ জন আছি বর্তমানে এফসিপিএস ট্রেনিং এ। ডিপ্লোমা কমপ্লিট করা আছেন কয়েকজন, কয়েকজন আছেন ডিপ্লোমা বর্তমানে কোর্সে। আর আরেকটা বিষয় হলো এখানে চাকরি করলে যেহেতু আপনারা অটোমেটিক আল্ট্রাসাউন্ড এক্সপোজারে থাকবেন, আল্ট্রাসাউন্ডটা শিখা হবে। আপনার পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, যেটা বর্তমানে বেশ আলোচনা, আমাদের ডেভিডসন বলেন, হ্যারিসন বলেন, এই বইগুলোতে, বিশেষ করে হ্যারিসনের তো আলাদা একটা চ্যাপ্টারই আনা হয়েছে এটার জন্য। আমরা যে বিষয় নিয়ে কাজ করি, যদি বলি ক্লিনিক্যাল কোনো বিষয়ে আপনি কাজ করতে চান, আপনার যদি ওই বিষয়ের পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড ভালো দক্ষতা থাকে, আপনি কিন্তু অন্যদের থেকে একটু অ্যাডভান্স থাকবেন বা ডায়াগনস্টিক অ্যাকুরেসি আপনার আরো বেশি হবে। অনেক সময় দেখা গেল ডায়াগনস্টিক ফেলাসি থাকে। ওই জায়গাগুলোতে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড বেশি হেল্পফুল হবে। এবং অনেকে হয়তো জানে যে বিএমইউ ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টেও কিন্তু ২টা আল্ট্রাসাউন্ড মেশিন আছে। তারপরে যেমন ডিএমসি পালমোলজি ডিপার্টমেন্টে আল্ট্রাসাউন্ড মেশিন আছে, ওনারা লাংসের আল্ট্রাসাউন্ড করেন। অনেক নেফ্রোলজিস্ট আছেন আল্ট্রাসাউন্ড করেন। আমার পরিচিত এক স্যার আছেন, বায়োপসি করার আগে নিজে কিডনি আল্ট্রাসাউন্ড করে দেখে ডিসিশন দেন। ইমার্জেন্সি মেডিসিনের ডক্টর যারা বা আইসিইউ ডক্টর যারা, তারা তো অনেকেই আল্ট্রাসাউন্ড করেন লাংয়ের বা কার্ডিয়াক। তারপরে আমাদের রিউমাটোলজিস্ট, ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিশিয়ান অনেকেই জয়েন্টের আল্ট্রাসাউন্ড করেন এবং ইন্টারভেনশনের কাজগুলো খুব দক্ষতার সাথে করেন বা ডায়াগনস্টিক অ্যাকুরেসির ক্ষেত্রে আসলে এটা অনেক হেল্পফুল। তো এখানে আল্ট্রাসাউন্ড সংস্পর্শে থাকলে আপনি যদি জিপি প্র্যাকটিসও করেন বা এই রিলেটেড কিছু করতে যান, যদি আল্ট্রাসাউন্ডের প্রয়োজন হয় আপনি এখান থেকে ভালো একটা হেল্প পাবেন আমি আশা করি। কারণ এখানে থাকলে ভ্যারাইটিস
পেশেন্ট দেখার একটা অভিজ্ঞতা হবে বা জটিল কেসগুলো দেখার অভিজ্ঞতা হবে। এটা আপনাকে আশা করি বিভিন্ন পেশেন্ট ডায়াগনোসিস হেল্প করবে আরকি। এবার আসি একটু অসুবিধার সমূহ। শুধু সুবিধা বললে তো হবে না, অসুবিধাও একটু আলোচনা করা দরকার। কারণ যারা চাকরিতে আসবেন তাদের আসলে ২ দিক জেনে শুনেই আসা উচিত আরকি। শুধু ভালো, ভালো কথা বললাম, পরবর্তীতে এসে দেখলেন যে অনেক কিছু মনোভূত হলো না, তাহলে বিষয়টা তো ঠিক হবে না। এখানে যেটা মিস করবেন ক্লিনিক্যাল এনভায়রনমেন্টটা মিস করবেন। যারা হয়তো ক্লিনিক্যাল সাইডে ক্যারিয়ার করতে চান বা আগে থেকে একটা ইচ্ছা আছে, তারা এখানে না আসাই ভালো হবে। এখানে আসলে আপনি ক্লিনিক্যাল রাউন্ড বলেন, রাউন্ড ডিসকাশন এগুলো আসলে মিস করবেন। আরেকটা ব্যাপার হলো এখানে কিন্তু সব সাবজেক্টে ডেপুটেশন দেওয়া হয় না বা শিক্ষা ছুটি দেওয়া হয় না। এখানে স্পেসিফিক মাত্র ৫ টা সাবজেক্টে ডেপুটেশন দেওয়া হয়। এর মধ্যে বিশেষ করে নিউক্লিয়ার মেডিসিন এবং রেডিওলজি এখানে আসলে মূল ফোকাস বলতে গেলে। কারণ এখানে যেহেতু বেশিরভাগ কাজই এই রিলেটেড, এই সাবজেক্টগুলো ২ টা রিলেটেড। সবচেয়ে বেশি নিউক্লিয়ার মেডিসিন তারপরে রেডিওলজি। সুতরাং এখানে যারা আসবেন তারা মূলত এই ২ টা সাবজেক্টে যারা ক্যারিয়ার করতে চান, তারা এখানে আসলে সবচেয়ে ভালো হয়। তাহলে এখানকার কাজ সাথে আপনার সাবজেক্টের সংস্পর্শটা সবচেয়ে বেশি হবে আমি মনে করি। এছাড়াও এখানে রিলিভেন্ট হিসেবে যেহেতু থাইরয়েড ডিভিশন আছে, এজন্য এন্ডোক্রাইনোলজিতে ডেপুটেশন দেয়া হয়। কার্ডিওলজিতে দেয়া হয় কারণ কিছু ইনস্টিটিউট আছে যেখানে কার্ডিয়াক এমপিআই হয়, মায়োকার্ডিয়াল পারফিউশন ইনডেক্স। ওখানে একজন কার্ডিওলজিস্ট থাকার প্রয়োজন হয়। কারণ এই টেস্ট করতে গেলে অনেক সময় পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে যায়। সেক্ষেত্রে ওই সাপোর্টটা দরকার। একজন কার্ডিওলজিস্ট অবশ্যই এখানে থাকার দরকার হয়। আরেকটা হলো রেডিয়েশন অনকোলজি, যেটা একটু আগে বললাম যে আমাদের সাভারে যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স আছে, ওখানে যেহেতু অনকোলজিস্ট প্রয়োজন হয় রেডিওথেরাপি দেওয়ার জন্য, এইজন্য রেডিয়েশন অনকোলজি সাবজেক্টটাও এখানে রাখা হয়েছে। তো মূলত এই ৫ টা সাবজেক্টে শুধুমাত্র আপনি ডেপুটেশন বা শিক্ষা ছুটি পাবেন, অন্য সাবজেক্টগুলোতে পাবেন না। এবং এই সাবজেক্টগুলো যেগুলোতে রিলিভেন্ট যদি আপনার রেসিডেন্সি হয়, এমডির জন্য পাবেন, এফসিপিএস এর জন্য পাবেন, ডিপ্লোমার জন্য পাবেন, যে সাবজেক্টগুলোতে এভেইলেবল আছে আরকি সেই অনুযায়ী। তো যারা অন্য সাবজেক্টে ক্যারিয়ার করতে চান বা ইচ্ছা আছে অন্য সাবজেক্টে ক্যারিয়ার করার, তারা আসলে এই চাকরিতে না আসাই ভালো হবে। অযথা এসে এখানে সময় নষ্ট করা ঠিক হবে না। বরং আপনি যে সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, সেটার জন্য পড়াশোনা করুন, তাড়াতাড়ি ওই ডিগ্রিতে চান্স পান। ওইদিকে আপনি এগিয়ে যান, সেটাই ভালো হবে। অযথা এখানে এসে ২-৩ বছর চাকরি করলেন, এরপরে আবার আপনার ওই সাবজেক্টে যদি চান্স পান ওখানে চলে গেলেন, তাহলে এদিকে আপনার ২-৩ টা বছর ক্যারিয়ার থেকে নষ্ট হবে। তার চেয়ে বরং আপনি যদি আর্লি ওই সাবজেক্টে চান্স পেয়ে যান, তাড়াতাড়ি ওই সাবজেক্টে ডিগ্রি কমপ্লিট করে ফেলাই ভালো হবে। এরপর একটা সমস্যা হলো এখানে যেহেতু জেলা ভিত্তিক পোস্টিং নাই, উপজেলা ভিত্তিক পোস্টিং নাই, এখানে কিন্তু আপনার নিজ এলাকায় পোস্টিং হওয়ার সম্ভাবনা সবসময় থাকবে না। এখানে যেহেতু বর্তমানে ২৩ টা ইনস্টিটিউটে, ২৩ টা মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সহ পোস্টিং এর সুযোগ আছে। এই ইনস্টিটিউট গুলো যে এলাকায়, সেই এলাকায় আপনার পোস্টিং হবে। সবসময় এইজন্য নিজ এলাকায় পোস্টিং পাবেন না। আরেকটা হলো এখানে নিউক্লিয়ার মেডিসিন এবং রেডিওলজি, বিশেষ করে আল্ট্রাসাউন্ড ভিত্তিক কার্যক্রম বেশি। সুতরাং আপনি এই ২ টা সাবজেক্টে যদি আপনার ভালো লাগা থাকে, তাহলে এখানে কাজ করতে ভালো লাগবে। যদি একেবারে ভালো না থাকে তাহলে দেখা গেছে এখানে কাজ করতে ভালো লাগবে না। যদিও অনেকের ক্ষেত্রে ১ম দিকে হয়তো ভালো লাগে না, কিন্তু পরে কাজ করতে, করতে ভালো লেগে যায়, এটাও ঠিক। আবার আল্ট্রাসাউন্ড এর মধ্যে আসলে অনেক ভেরিয়েশন আছে। বিশেষ করে আপনি যদি মেডিসিনের যে জটিল কেসগুলো বলেন বা বিভিন্ন ব্রাঞ্চের জটিল কেসগুলো বলেন, অনেকগুলোই কিন্তু আল্ট্রাসাউন্ড করেই একটা প্রাইমারি ডিসিশন নেয়া লাগে বা আল্ট্রাসাউন্ড করার জন্য পাঠানো হয় পেশেন্টকে। তো আপনার জন্য যদি ওই ধরনের একটা আপনার কিউরিওসিটি থাকে যে আমার এটা একটা এক্সট্রা একটা কোয়ালিটি। কারণ বলতে গেলে এখন ধরেন এমবিবিএস পাস করার পর সবাই কিন্তু সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারবে। রোগী কি সমস্যা নিয়ে আসলো সবাই ওষুধ লিখে দিতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা ড্রব্যাক, ডায়াগনস্টিক সেক্টরে কিন্তু আমাদের অনেক ড্রব্যাক রয়ে গেছে। কারণ আমাদের এই হ্যান্ডস অন যে বিষয়গুলো এগুলোতে আমাদের উইকনেস। যার জন্য দেখা গেল ডায়াগনোসিস যদি অ্যাকুরেট না হয়, আপনি সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে তো পেশেন্ট বেশি দিন আসলে এই পেশেন্ট ক্যারি করতে পারবেন না। আল্টিমেটলি আপনাকে একটা ডায়াগনোসিস করে এক্সাক্ট ট্রিটমেন্টে যেতে হবে। তো এই ডায়াগনোসিসের জায়গাটায় আপনার আল্ট্রাসাউন্ডের যে এক্সপার্টাইজটা বা পয়েন্ট অফ কেয়ার এক্সপার্টাইজ যদি বলি, পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, এই জায়গাটা কিন্তু আপনাকে হেল্প করবে এই আল্ট্রাসাউন্ডের অভিজ্ঞতাটা। এবং আপনার যদি ওই কিউরিওসিটি থাকে যে একটা একাডেমিক কেস আসলো, আপনি যদি পেশেন্টের সব রিপোর্ট সহ এনালাইসিস করে তারপরে আল্ট্রাসাউন্ড কোরিলেশন করেন, এটা দেখবেন যে পেশেন্টের ডায়াগনস্টিক অ্যাকুরেসি অনেক বাড়াবে। জাস্ট এমনি একটা আল্ট্রাসাউন্ড করে দিলাম,
এটা একটা। আরেকটা হলো পেশেন্টের ওভারঅল সবকিছু দেখে হিস্ট্রি, পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিং এবং বায়োকেমিক্যাল যে টেস্ট সেগুলো রিপোর্ট সবকিছু এনালাইসিস করে যদি আপনি আল্ট্রাসাউন্ডের সাথে কোরিলেশন করেন, এটা কিন্তু অনেক ভালো হবে। এখন এটা আমি পরমাণুতে চাকরির পরে দেখলাম। যেমন আগে আমি বড় বড় টেস্ট, দামি দামি টেস্ট দেখলে মনে করতাম ওটাই রিলায়েবল বেশি, কিন্তু পরে দেখলাম যে না, যদি আল্ট্রাসোনোলজি যদি দক্ষ হন তাহলে ওনার দক্ষ হাতে যে আল্ট্রাসোনোগ্রাম এবং এটার সাথে পেশেন্টের হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিং বা আদার্স বায়োকেমিক্যাল রিপোর্টে যদি কোরিলেশন উনি করেন, তাহলে অনেক ক্ষেত্রে উনি বড় বড় দামি দামি টেস্টের চেয়ে ভালো রিপোর্ট করতে পারেন এবং এটা ক্ষেত্রে কিন্তু পেশেন্টের যদি বলি ডায়াগনস্টিক অ্যাকুরেসি অনেক বাড়বে এবং পেশেন্ট অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আর কি বেনিফিটেড হবে। কারণ গদবাঁধা আল্ট্রাসাউন্ড এক জিনিস, আর আপনি যদি একাডেমিক অ্যানালাইসিস করে একাডেমিক পারপাসে পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড যেটা, যে জায়গাটা আপনার ফোকাস করা দরকার এটাতে বেশি ভালো মতো দেখলেন, ফোকাস করলেন এবং সেটা কোরিলেট করে নিলেন এবং সেই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখলেন, এটা কিন্তু ডায়াগনস্টিক অ্যাকুরেসি অনেক বাড়ায়। তো এই দক্ষতাটা আসলে আপনি এখানে কাজ করলে সময়ের সাথে সাথে এমনি ইনশাল্লাহ হয়ে যাবে, যেটা হয়তো আপনার অন্য কলিগ বা ইয়েতে থাকবে না। কারণ গতানুগতিক ট্রিটমেন্ট লেখা বা ধরেন লক্ষণ শুনে ট্রিটমেন্ট লেখা এক জিনিস, কিন্তু ডায়াগনোসিসটা অ্যাকুরেট করে দেন ট্রিটমেন্ট করাটা সেটা আরেক জিনিস। এরপরে এবার আসি নিয়োগ পরীক্ষা নিয়ে, যে আসলে পরীক্ষা মার্কস কেমন থাকে। এখানে মূলত এমসিকিউ থাকে 80 মার্কের, আর 20 মার্ক থাকে ভাইবা, টোটাল 100 মার্কের কোশ্চেন। তো এমসিকিউ বলতে মানে মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে এখানে একটু সিঙ্গেল কারেক্ট অ্যান্সার বলা যায়, বিসিএস এ যেরকম থাকে বা আর্মি মেডিকেল কোরের এক্সামে যেরকম থাকে অনেকটা এরকম। এখানে এমসিকিউর মধ্যে মেডিকেল পার্ট থেকে 60 নম্বরের মতো থাকে, এটা এক্সাক্ট না, কাছাকাছি। আর জেনারেল পার্ট থেকে থাকে 20-এর মতো। মেডিকেল পার্টে যে 60 থাকে সেটার মধ্যে থেকে কোন জায়গাগুলো ফোকাস করতে হবে এটা পরবর্তী স্লাইডে আসতেছি, বা জেনারেল পার্ট থেকে কোনগুলো ফোকাস করতে হবে বেশি সেটাও পরবর্তী স্লাইডে বলবো। তার আগে বলে নিই যে নেগেটিভ মার্কিং, এখানে নেগেটিভ মার্কিং খুব কম, 0.20। এই জন্য পরীক্ষার হলে চেষ্টা করবেন সবগুলো টাচ করে আসার জন্য। একেবারে যদি ধারণা না থাকে সেটা ভিন্ন কথা, মোটামুটি ধারণা থাকলে টাচ করে আসতে পারেন, যেহেতু নেগেটিভ মার্ক খুব কম। আর অনেকে জিজ্ঞেস করেন যে পরীক্ষা কবে হবে। অতীত অভিজ্ঞতা থেকে যদি বলি যে আগের পরীক্ষাগুলো কিন্তু নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তির সাধারণত 1-1.5 মাসের মধ্যে হয়ে গেছে এবং খুব অল্প সময়ের মধ্যেই নিয়োগও হয়ে যায়। সাধারণত 2-2.5 মাসের মধ্যেই আগের পরীক্ষাগুলোর ক্ষেত্রে নিয়োগও হয়ে গেছে। এই জন্য হাতে হয়তো সময় খুব বেশি নাও পেতে পারেন। আপনি ধরে নেন যে 2 মাসের মধ্যেই হয়তো সবকিছু কমপ্লিট করে ফেলতে পারেন, 2 থেকে 2.5 মাসের মধ্যে বা তার আগে। সেই হিসেবে আপনি প্রিপারেশন নিয়ে রাখেন। যদি এর চেয়ে দেরি হয় তাহলে তো আপনার জন্য ভালো, আপনি রিভাইজ দেওয়ার মতো যথেষ্ট সময় পাবেন। এরপর আসি মেডিকেল পার্ট। মেডিকেল পার্টে আমাদের 60 মার্কস। তো এর মধ্যে যদি বেশি কোশ্চেন আসে সেটা অবশ্যই ডেভিডসন থেকে আসবে। যেমন আমি যখন পরীক্ষা দিই আমার আসলে জেনারেল পার্টে খুব বেশি প্রিপারেশন ছিল না, কারণ আমি আগে থেকে সরকারি চাকরির জন্য খুব বেশি পড়াশোনা করি নাই। আমি তখন পার্ট 1 এর জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। ডেভিডসন মোটামুটি পড়া ছিল। ওটাই আমাকে যথেষ্ট হেল্প করছে। তো এইজন্য চেষ্টা করবেন ডেভিডসনের যে ইম্পোর্টেন্ট যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলোর থেকে গ্রস কোশ্চেনগুলো বা গ্রস ইনফরমেশনগুলো জানার জন্য। বিশেষ করে কোনো একটা ছবি, বক্স বা একটা ফিগার, চেষ্টা করবেন এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসলে যাতে মিস না হয় এমনভাবে পড়ার জন্য। খুব বেশি ডিপে পড়ার দরকার নেই। এটা তো আসলে মেডিকেলের উচ্চশিক্ষাজনিত কোনো পরীক্ষা না। এটা একটা চাকরির পরীক্ষা, এখানে গ্রস কোশ্চেন আসবে। যদি কম্পেয়ার করি তাহলে মেডিকেলে ধরেন আপনার স্পেশাল বিসিএস এর যে কোশ্চেনগুলো হয় মেডিকেল পার্টের বা আর্মি মেডিকেল কোরের যে কোশ্চেনগুলো হয় ওরকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। এজন্য খুব বেশি ডিপে পড়তে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। চেষ্টা করবেন সুপারফিশিয়াল পড়ার জন্য। ক্রস জিনিসগুলো যেন মিস না হয়। কারণ আপনি যদি কমন জিনিস মিস করে ফেলেন তাহলে পিছিয়ে পড়বেন। কারণ কমন জায়গাগুলো থেকেই বেশি কোশ্চেন আসবে এবং ক্রস জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসবে। বেশি ডিপ পড়তে গিয়ে পড়ার বাল্ক বাড়াইয়ে আসলে লাভ নেই, যেহেতু সময় কম। ডেভিডসনের চ্যাপ্টারের মধ্যে যদি বলি এন্ডোক্রাইনোলজি, বিশেষ করে থাইরয়েডের অংশ যেটা হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এবং থাইরয়েড ক্যান্সার, এই 3টা খুবই ভালো মতো পড়তে হবে।
থাইরয়েডের বেসিক অ্যানাটমি ফিজিওলজি ভালো মতো পড়তে হবে। এখানে যেহেতু থাইরয়েড ডিভিশন আছে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকবে। এবং থাইরয়েডের যে ইমেজিংগুলো, বিশেষ করে থাইরয়েড সিন্টিগ্রাফি রিলেটেড যেগুলো স্ক্যান আপটেক, এই রিলেটেড ইনফরমেশনও মাথায় রাখতে হবে ভালো মতো। এবং কেস সিনারিও আসতে পারে, যেমন থাইরয়েডাইটিসের কেস সিনারিও দিয়ে দিবে, ওইখানে আপনার থাইরয়েড স্ক্যানে কি পাবেন এরকম কোশ্চেন দিয়ে দিবে। তারপর অনকোলজি থেকে বিশেষ করে রেডিয়েশন হ্যাজার্ড নিয়ে আপনার কোশ্চেন আসতে পারে, এই জন্য অনকোলজি পড়ার সময় অবশ্যই রেডিওথেরাপি এগুলো বেসিকটাও পড়বেন, প্লাস সাইড ইফেক্টটাও পড়ে নেবেন। ডেভিডসনে এই রিলেটেড ইনফরমেশন পাবেন, ওগুলো দেখে নিতে পারেন। আরেকটা হলো যে ডেভিডসনে দেখবেন প্রতিটা সিস্টেমে, বিশেষ করে নেফ্রোলজি, গ্যাস্ট্রেন্টোলজি, এগুলোতে অ্যান্ড্রোকাইনোলজি, এই সিস্টেমের ডেভিডসনের যে প্যাটার্নটা, যে প্রথম দিকে আপনার অ্যানাটমি ফিজিওলজি থাকে, এরপর একটা গ্রস একটা ইনভেস্টিগেশন থাকে। এই গ্রস ইনভেস্টিগেশনের জায়গায় দেখবেন যে নিউক্লিয়ার মেডিসিনে কিছু ইনভেস্টিগেশন থাকবে। তো এই নিউক্লিয়ার মেডিসিনের যে ইনভেস্টিগেশনগুলো, এগুলো ডেভিডসন থেকে অবশ্যই ভালো মতো পড়ে নেবেন। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। পাশাপাশি নিউক্লিয়ার মেডিসিন সম্পর্কে বেসিক ধারণার জন্য হয়তো আপনারা গুগলে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। নিউক্লিয়ার মেডিসিনের বেসিক কিছু ইনফরমেশন মাথায় রাখবেন। এছাড়া রেডিও ফিজিক্স বা রেডিয়েশন রিলেটেড কিছু ইনফরমেশন অবশ্যই জানা থাকতে হবে। এগুলো স্পেসিফিক কোনো বই থেকে হয়তো পড়ে পারবেন না, কমন কিছু ইনফরমেশন আপনি গুগলে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। এগুলো পড়ে দেখতে পারেন। বই থেকে পড়তে গেলে পড়ার বাল্ক অনেক বেশি হবে। যদি কোনো গাইড টাইড থাকে সেটা হয়তো ফলো করতে পারেন, সেটা ভিন্ন কথা। আর বেসিক সাবজেক্ট থেকে আসলে কোশ্চেন খুব বেশি হয় না, যেমন হয়তো অ্যানাটমি ফিজিওলজি থেকে আপনার দুইটা কোশ্চেন আসতে পারে, মানে একটা দুইটা করে আসতে পারে আর কি। অ্যানাটমি ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এগুলো থেকে একটা দুইটা করে কোশ্চেন আসতে পারে, খুব বেশি আসে না। এখন এটা ডিপেন্ড করতেছে আপনার যদি ডেভিডসন বা আদার্স প্রিপারেশন ভালো থাকে, দেন এগুলোতে একটু সময় দিতে পারেন। এগুলো সময় দেওয়ার ক্ষেত্রে আপনি হয়তো আমাদের আর্মি মেডিকেল করে কোশ্চেন প্যাটার্ন ফলো করতে পারেন। তারপরে আমাদের স্পেশাল যে বিসিএস, সেগুলোর মেডিকেল পার্টের কোশ্চেন প্যাটার্নটা ফলো করতে পারেন। ওই স্ট্যান্ডার্ডে আসার সম্ভাবনাই বেশি, খুব বেশি কঠিন আসবে না। বা খুব বেশি বড় স্টেমের কোশ্চেনও সাধারণত আসে না, ছোট ছোট স্টেমের গ্রস ইনফরমেশন থেকে আসে বেশি। এছাড়া সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এগুলো থেকে কোশ্চেন আসে খুব কম, আরো কম, বেসিকের চেয়ে আরো কম। এই জন্য এগুলোতে আমার মতো সময় আরো কম দেওয়াটাই ভালো হবে। হয়তো আগে যদি পড়া থাকে গাইড টাইড একটু দেখতে পারেন এমবিবিএস লাইফের। এগুলোর জন্য পোস্ট গ্রাজুয়েশন বই খুলে সময় নষ্ট করা ঠিক হবে না, যেহেতু এখান থেকে কোশ্চেন খুব কম আসে। বিশেষ করে গত দুই একটা এক্সামে এখান থেকে কোশ্চেন ছিল, আমাদের সময় খুব বেশি ছিল না। এরপর নিউক্লিয়ার মেডিসিন অংশ যদি বলি, যেটা অলরেডি বললাম যে ডেভিডসনের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে, এগুলোর ইনভেস্টিগেশন, প্রথম দিকে যে গ্রস একটা ইনভেস্টিগেশন থাকে, ওখানে নিউক্লিয়ার মেডিসিন কিছু ইনভেস্টিগেশন থাকে, ওগুলো অবশ্যই দেখে নেবেন। আর রেডিও আইসোটোপ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে, যেহেতু এখানে রেডিও আইসোটোপের অনেক কাজ, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে নিউক্লিয়ার মেডিসিনের যে ইমেজিং গুলো আছে, সিন্টিগ্রাফিক যে ইমেজিং, এগুলোর সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যেমন পেট সিটি, এসপেক্ট, এগুলো সম্পর্কে অবশ্যই জেনে রাখবেন। এগুলো গুগলে সার্চ দিয়ে পড়ে নিতে পারেন, ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। কার্ডিয়াক পেট বা মাইকার্ডিয়াল পারফিউশন ইনডেক্স, যেটা এমপিআই, এটা সম্পর্কে ধারণা রাখবেন। গামা ক্যামেরা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু বিভিন্ন ওয়েবসাইট থেকে একটু পড়ে নিন। এছাড়া যে স্ক্যানগুলো হয়, থাইরয়েড, বোন বা রেনাল স্ক্যান, এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তারপর রেডিয়েশন হ্যাজার্ড, এবং একটা ইম্পর্টেন্ট যেটা, রাশিয়াতে যে চেরনোবিল ডিজাস্টার হয়েছিল, এই ডিজাস্টার সম্পর্কে কিন্তু কোশ্চেন আসে, অনেক সময় সিনারিও দিয়ে দেয়। এবং এখানে হয়তো বলে দিতে পারে যে কোনো একটা এলাকায় এরকম রেডিয়েশন হ্যাজার্ড হলো বা ডিজাস্টার হলো, এই মুহূর্তে আপনারা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট হিসেবে কি দিবেন। এক্ষেত্রে অ্যান্টি রেডিয়েশন পিল দেওয়া হয়, পটাশিয়াম আয়োডাইড পিল। ধরেন আপনার থাইরয়েডে যদি এই পিলটা খাওয়ানোর পরে এটা থাইরয়েড রিসেপ্টরে গিয়ে বাইন্ড করে ফেললো, তাহলে রেডিয়েশন যে ইফেক্টটা, এটা থাইরয়েডের উপর আর ইফেক্ট করার সম্ভাবনা থাকবে না, বা সম্ভাবনাটা কমে যাবে আর কি। ইমিডিয়েটলি কোনটা এই মুহূর্তে আপনি ট্রিটমেন্ট হিসেবে দিবেন, এটাই আপনার কাছে জানতে চাইবে। হয়তো অন্যান্যগুলো সঠিক থাকতে পারে, কিন্তু ওই মুহূর্তে একটা ফোকাস থাকবে যে ইমিডিয়েট কোনটা আপনাকে প্রোটেকশন দিবে। এক্ষেত্রে পটাশিয়াম আয়োডাইডটা হলো স্টেবল, এটা আপনাকে বেশি প্রোটেকশন দিবে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কোশ্চেন আসছিল এটা। এরপর মেডিসিন অংশ থেকে যেটা একটু আগে বললাম যে থাইরয়েড খুব ভালো মতো পড়তে হবে, বিশেষ করে হাইপো, হাইপার এবং
থাইরয়েড ক্যান্সার প্লাস বেসিক থাইরয়েডের বেসিক অ্যানাটমি ফিজিওলজি অবশ্যই ভালো মতো পড়বেন। অনকোলজি থেকে বিশেষ করে রেডিওথেরাপি সম্পর্কে ভালো মতো পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর থাইরয়েড ক্যান্সার অনকোলজির মধ্যে যেটুকু আছে পড়তে পারেন। ডেভিডসনের ইম্পর্টেন্ট যে সিস্টেমগুলো আছে ওগুলো থেকে গ্রস ইনফরমেশন, যেটা আপনারা ধরেন স্পেশাল বিসিএস এর জন্য পড়ে থাকেন বা আর্মি মেডিকেল কোরের প্রিপারেশনের জন্য পড়েন ওরকম। বেসিক সাবজেক্টের মধ্যে ফিজিওলজিতে যদি বলি এন্ডোক্রাইনোলজি, কার্ডিওলজি, রেনাল সিস্টেম, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। সাথে রেসপিরেটরি দেখতে পারেন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। ফার্মাকোলজি থেকে এর আগে যে কোশ্চেনগুলো আসছিল মোস্ট কমন ড্রাগ সম্পর্কে কোশ্চেন আসছে, বা মোস্ট কমন ড্রাগের সাইড ইফেক্ট সম্পর্কে কোশ্চেন আসছে, যেমন ধরুন কার্বিমাজলের সাইড ইফেক্ট মোস্ট কমনলি র্যাশ, এরকম কিছু সাইড ইফেক্ট রিলেটেড কোশ্চেন আসতে পারে। অথবা ফার্মাকোলজি যে বেসিক ফার্মাকোলজি সেখান থেকে হয়তো কোশ্চেন থাকতে পারে, তবে কোশ্চেন খুব কম থাকে আর কি, হাইস্ট হয়তো 2-3টার বেশি থাকবে না। তারপরে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, প্যাথো, মাইক্রো, এগুলো ডেভিডসন, বিশেষ করে প্যাথো মাইক্রো ডেভিডসনে কিন্তু প্যাথো মাইক্রো কিছু ডিসকাশন থাকে প্রতিটা সিস্টেমে, ওই ডিসকাশনগুলো দেখে নিতে পারেন। ওগুলা যেহেতু গ্রস ডিসকাশন, ওখান থেকে হয়তো কিছু কোশ্চেন পেতে পারেন, কারণ আলাদা করে প্যাথো মাইক্রো পড়তে গেলে অনেক পড়া, এত পড়ে আসলে পারবেন না অল্প সময়ে। আর অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রি সময় একটু কম দিতে পারেন, কারণ কোশ্চেনগুলো একটু কঠিন হয়, বিশেষ করে অ্যানাটমি। তো যেহেতু এখানে পড়ার সময় আপনি কম পাচ্ছেন, অ্যানাটমিতে খুব বেশি সময় দিয়ে লাভ হবে না, কারণ কোশ্চেন খুব কঠিন হবে, হয়তো পড়েও পারবেন না, অথবা দেখা গেল যে কমন পড়বে না, আর কোশ্চেনও খুব কম আসবে। আর একটা জিনিস যেটা এক্সট্রা পড়বেন সেটা হলো আল্ট্রাসাউন্ড, যেহেতু এখানে আল্ট্রাসাউন্ড হয়, আল্ট্রাসাউন্ড ডিভিশন আছে, আল্ট্রাসাউন্ড বেসিক সম্পর্কে একটু ধারণা নিবেন, গুগলে সার্চ দিয়ে পড়তে পারেন। এরপরে ফিটাল বিভিন্ন অ্যানোমেলি আছে, এই অ্যানোমেলি গুলো একটু জেনে নিবেন। এই অ্যানোমেলি গুলো ডায়াগনোসিস জন্য কখন, কত সপ্তাহে আল্ট্রাসাউন্ড করতে হয়, বা কোন আল্ট্রাসাউন্ডে এটা পাওয়া যায়, বা নর্মাল আল্ট্রাসাউন্ড কখন, কত সপ্তাহে প্রেগনেন্সিতে চেক আপের জন্য করতে হয়, এই জিনিসগুলো একটু জানা রাখা ভালো, এগুলো থেকে প্রিভিয়াসলি 2-একটা কোশ্চেন আসছিল। এরপরে প্রেগনেন্সিতে যে কমপ্লিকেশন গুলো হয়, এগুলাতে যে আল্ট্রাসাউন্ড করে কি ফাইন্ডিং পাওয়া যায়, অথবা জাস্ট কমপ্লিকেশন সম্পর্কে একটু ধারণা রাখলেন, এগুলো আসতে পারে যদি এগুলো নিয়ে ডিল করতে হয় এখানে। জেনারেল পার্টে যদি আসি, এখানে 20 মার্ক যেহেতু নাম্বার কম, তো মূলত এখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন আসে। বাংলার মধ্যে আপনার ব্যাকরণ এবং সাহিত্য, ইংরেজির মধ্যে গ্রামার, লিটারেচার, আর সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ, আন্তর্জাতিক বা সাম্প্রতিক কোশ্চেন থাকে আর কি। তো এই প্রিপারেশনের জন্য আসলে খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নাই, যেহেতু নাম্বার কম। আপনি প্রিভিয়াস যে চাকরির পরীক্ষাগুলো আছে রিসেন্ট, গত 3-4 বছর বা 5 বছরের, অথবা বিসিএস এর যে লাস্ট কোশ্চেনগুলো গত 5-7 বছরের, এগুলো দেখে আসতে পারেন। এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনই বেশি হবে, খুব বেশি ডিপের হবে না। কিছু কোশ্চেন তো থাকে যেগুলো আসলে পড়লেও পারা যাবে না, সেটা বাদ। তবে গ্রস কোশ্চেন গুলো পড়লে হয়তো কিছু কমন পাবেন। তবে নাম্বার কম যেহেতু খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই, আলাদা করে যেগুলো আগে পড়া আছে বা গ্রস জিনিসগুলোই দেখে যান, বিয়ে শেষ করে বিগত বছরের কোশ্চেন গুলো একটু দেখে যেতে পারেন। 80 মার্কে তো আমরা গেলাম যে 60 মার্ক ছিল মেডিকেল সায়েন্স, 20 মার্ক ছিল জেনারেল পার্ট, আর বাকি যে 20 মার্ক সেটা হলো ভাইভা। তো ভাইভাতে সাধারণত কোশ্চেন তো আসলে ঠিক নেই কখন কেমন করে। ইউজুয়ালি আমাদের সময় দেখলাম 15-16 জন ছিল বোর্ডে, এর মধ্যে পরমাণু শক্তি কমিশনের সিনিয়র অনেক অফিসার বা ডাক্তাররা ছিল, প্লাস বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকেও স্যাররা গিয়েছেন। তো 15-16 জনের বোর্ড যেহেতু, এক একজন আসলে এক এক রকম কোশ্চেন করবেন। তবে কিছু ফোকাস থাকে, যেমন আপনার হয়তো ইন্টারনাল মেডিসিনের কিছু গ্রস জিনিস দেখবে যে আপনি আসলে ডাক্তার হিসেবে কেমন নলেজ রাখেন। তারপর হার্ট ফেলিওর সম্পর্কে একটা কোশ্চেন করে বসলো, বা নিউমোনিয়া সম্পর্কে একটা কোশ্চেন করে বসলো, ডায়াবেটিস সম্পর্কে করে বসলো, এগুলো করে বসতো। যেমন আমাকে প্রথম কোশ্চেনই করছিল যে এন্ডোক্রাইন ডিজিজ গুলোর মধ্যে মোস্ট কমনলি প্রিভিলেন্ট কোনটা। তো আমি তার একদিন আগেই আসলে প্রথম আলোতে একটা ইয়ে দেখলাম যে বাংলাদেশে 65 লক্ষ না কত এরকম একটা ইয়ে ছিল যে ডায়াবেটিস আক্রান্ত। তো আমি ডায়াবেটিসটাই অ্যান্সার করছিলাম, কিন্তু পরে বললো যে না, এটা থাইরয়েড। আমি অবশ্য ওখানে জিজ্ঞেস করছিলাম যে মানে কেন থাইরয়েডটা প্রথম, অথচ আমরা তো খুব বেশি দেখি না প্র্যাকটিক্যাল ইয়েতে, তো আমরা দেখি যে ডায়াবেটিস পেশেন্টই বেশি মনে হয় আমাদের কাছে। তখন একজন ম্যাডাম অ্যান্সার দিলেন যে এটা আসলে ভিরুলেন্স কম,
কারণ অনেক পেশেন্টই আছে হাইপোথাইরয়েড, কিন্তু তারা হয়তো বা জানেও না, ডায়াগনোসিস হয় নাই বা ট্রিটমেন্টও নিচ্ছে না, বা যেটা খুব বেশি সাইন সিমটমও করে না, খুব বেশি ক্লিনিক্যাল ফিচারও করতেছে না, তাদের আনডায়াগনোস থেকে যায়। এরকম আনডায়াগনোস অনেক পেশেন্ট আছে। তো এই জন্য এই জিনিসটা হয়তো বা ডায়াগনোসিস কম হওয়ার কারণে আমরা প্র্যাকটিক্যালি কম দেখি, কিন্তু বাস্তবে থাইরয়েড ডিসঅর্ডার, এন্ডোক্রাইন ডিসঅর্ডার গুলোর মধ্যে থাইরয়েডটা মোস্ট কমন আর কি। এটা আমাকে কোশ্চেন ধরছিল। এই জন্য গ্রস একটা ধারণা রাখবেন, বিশেষ করে থাইরয়েড সম্পর্কে একটু ধারণা রাখেন। থাইরয়েডের হয়তো কোনো একটা কেস সিনারিও দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারে, এক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে বা আপনি কি ম্যানেজমেন্ট করবেন, অথবা অন্য কোনো কেসও দিতে পারে। তবে এই রিলিভেন্ট যেহেতু থাইরয়েডটাই বেশি, এই জন্য থাইরয়েডটা ভালো মতো কেস সিনারিও গুলো মাথায় রেখেন। এছাড়া নিউক্লিয়ার মেডিসিনের বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে, বেসিক জানতে চাইতে পারে ভাইভাতে, বা আল্ট্রাসাউন্ডের বেসিক, যেহেতু এগুলোর কাজ বেশি হয়, এবং কি কি ধরনের নিউক্লিয়ার মেডিসিনের ইমেজিং গুলো হয় এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। বিশেষ করে আপনার নিনমাস বা ইনমাসে যে কার্যক্রমগুলো হয়, যেমন আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আমি যেহেতু খুলনা মেডিকেল থেকে পাশ করছি, ওখানে কার্ডিয়াক এমপিএ হয় কিনা। তো প্রথম কোশ্চেন ছিল যে এটা কি ইনমাসে হয় কিনা, তো আমি বলছি যে হ্যাঁ হয়। আমার তো তখন খুব বেশি ধারণা ছিল না। তো আমি ভাবছি যে ইনমাসে যেহেতু হচ্ছে, তাহলে খুলনা ইনমাসও হবে। পরের কোশ্চেন ছিল যে আমি দেখছি কিনা এটা। এখন আমি যদি ধরেন খুব চালাকি করতে গিয়ে বলতাম যে হ্যাঁ আমি দেখছি, বা আমি নিজেকে জাহির করতে যেতাম যে আমি ওনাদের কার্যক্রম সম্পর্কে খুব ভালো জানি, আমি এমবিবিএস লাইফে বা ইন্টার্নের সময় এগুলোতে গেছি, দেখছি, অনেক এক্সপোজার নিয়ে আসছি, এরকম বলতে গেলে আমি কিন্তু ধরা খেয়ে যেতাম। কারণ অ্যাকচুয়ালি খুলনা ইউনিভার্সিটি কার্ডিয়াক এমপিএ হয় না। তো আমাকে যখন জিজ্ঞেস করছে তুমি কি দেখছো কিনা এটা, তখন আমি বলছি না ম্যাডাম আমি এটা দেখি না, আমি এটা শুনছি। তো আমি যদি বলতাম যে আমি এটা দেখছি হয়তো নিজেকে জাহির করার জন্য বা ইয়ে করার জন্য, তাহলে কিন্তু ওনারা মানে আমি বুঝতো যে আমার অনেস্টির জায়গাটা ঠিক নেই আর কি। এই জন্যই আপনার মানে ভাইভাতে যেটা দেখে কনফিডেন্স কেমন, আপনার কমিউনিকেশন স্কিল কেমন, অনেস্টি বা এই কাজের প্রতি আপনার এফেকশন আছে কিনা, আপনার পরমাণু শক্তি কমিশনের যে কার্যক্রম এটা সম্পর্কে জানেন কিনা, বা এগুলোর প্রতি আপনার আগ্রহ আছে কিনা। আপনার আগ্রহ নাই, আপনি চলে আসলেন, তাহলে তো আপনার এখানে কাজ করে ভালো লাগবে না। এবং আপনার কাজের প্রতি ডেডিকেশন আছে কিনা, এই জিনিসগুলো ওনারা তো একটু ধারণা নিতে চায় আর কি। এই জন্য যদি আপনার এটা ভালো লাগে তাহলে আসেন, ভালো না লাগলে আসলে এখানে অযথা এসে সময় নষ্ট করাটা ঠিক হবে না। ফাইনাল মেসেজ যেটা দিতে চাই যে পড়ার ক্ষেত্রে, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই হাইল্ড ফোকাস থাকতে হবে। আপনার সব কিছু পড়ার দরকার নেই, ইম্পর্টেন্ট জায়গাগুলো ওগুলোই ভালো মতো পড়েন, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম হবে। সিট খুব কম, কিন্তু এখন যেহেতু অনলাইনের যুগ অনেকেই জেনে গেছে, এবং বর্তমানে আসলে চাকরির বাজার বলতে গেলে ক্রাইসিস, অনেকেই পরীক্ষা দিবে। তো কম্পিটিশন খুব বেশি হবে, যেহেতু আপনার চেষ্টা করতে হবে যে যাতে গ্রস জিনিসগুলো মিস না হয় আর কি। কারণ টাফ জিনিসগুলো অনেকেই ভুল করবে, অনেকেই মিস করবে, কিন্তু গ্রস জিনিসগুলো কিন্তু অনেকেই পারবে। সুতরাং আপনি যদি গ্রস জিনিস মিস করেন তাহলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা টাফ জিনিস মিস করলে বা রেয়ার জিনিস বা আনকমন জিনিস মিস করলে অত সমস্যা হবে না। আর সিলেক্টিভ পড়াশোনা করবেন, সব পড়ার দরকার নাই, আগের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখবেন, দেন সিলেক্টিভ পড়াশোনা করবেন। কোশ্চেন অ্যানালাইসিস করতে পারলে খুব ভালো, কারণ সব পড়তে গেলে আসলে দেখবেন যে পড়ার কোনো শেষ নাই, এটা পড়লে মনে হবে আরেকটা পড়ি, কিন্তু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আপনার আসলে আগে পড়া উচিত। আর এই জবটা আসলে তাদের জন্য খুব বেশি সুইটেবল যারা একটা কাম এন্ড কোয়াইট জব এনভায়রনমেন্ট চায়, বা লেস হ্যাজার্ডাস একটা এনভায়রনমেন্ট চায়, তাদের জন্য এটা খুব ভালো। অনেকে আছেন যে ঝামেলা পছন্দ করে না, যেমন আমি ব্যক্তিগতভাবে ঝামেলা পছন্দ করি না, চিৎকার চেঁচামেচি, বা যেখানে হয়তো দেখেন বিভিন্ন ধরনের ঝামেলা ডিল করতে হয়, এরকম ধরনের এনভায়রনমেন্ট আমি একটু অ্যাভয়েড করে চলি আগে থেকে, আমার একটু ভালো লাগে না এগুলো। কাম এন্ড কোয়াইট যারা চান তাদের জন্য এটা খুব ভালো একটা জব। এখানে বেশি ক্ষেত্রে আপনার অত ঝামেলা পোহাতে হবে না ইনশাল্লাহ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি চান যে খুব ভালো ক্লিনিশিয়ান হবেন, খুব নামকরা ক্লিনিশিয়ান হবেন, তাহলে এখানে এখানে আসাটা ঠিক হবে না। এখানে এসে অযথা সময় নষ্ট করেন না। আপনি যে সাবজেক্টে, ক্লিনিক্যাল সাবজেক্টে যেতে চান, যেটাতে আপনার ক্লিনিশিয়ান হওয়ার ইচ্ছে আছে বা স্বপ্ন আছে, আপনি ওটাতে ফোকাস করেন। ওইটার পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দেন, তাড়াতাড়ি চান্স পান। গভর্নমেন্ট আর প্রাইভেট সেক্টর এটা ইস্যু না। অনেকেই আছে প্রাইভেট সেক্টর থেকে খুব ভালো ভালো পর্যায়ে আছে, ভালো নাম করছে, ক্লিনিশিয়ান হিসেবে অনেক ভালো। সবাই যে গভর্নমেন্ট সেক্টরে থাকতে হবে এরকম না। এই জন্য চাকরি করতে হবে এরকম ইস্যু না। আপনি বরং আপনার যদি ডেডিকেশন থাকে,
আপনি ফোকাস থাকে এবং আপনার চেষ্টা থাকে অবশ্যই আপনি প্রাইভেট হোক, যে সেক্টর হোক আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। এইজন্য ওরকম যদি আপনার কোনো মনোবাসনা থাকে তাহলে আমার মতে এই চাকরিতে না আসা ভালো। আপনি যে সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, যেটাতে আপনার ডেডিকেশন আছে, সাপোজ আপনার সার্জারি খুব ভালো লাগে, আপনার ডেডিকেশন আছে। আপনি এই চাকরির জন্য অযথা সার্জারি ক্যারিয়ার বা ডেডিকেশনটা আপনি অযথা ওইটা বাদ দিয়ে এখানে আসার দরকার নেই। আপনি ভালো সার্জন হন, দেশের মানুষকে সেবা করেন। আপনি ওইটাতে যেহেতু কাজ করে আনন্দ পাচ্ছেন, ওইটাতে ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। অযথা মাঝখানে এখানে এসে ২-৪ বছর চাকরি করলেন, অযথা এটা আপনার লাইফ থেকে সময়টা বলতে গেলে নষ্টই হবে আরকি। বরং আপনার যে কাজ বা যে উদ্দেশ্য নিয়ে আছেন এখন, বা যেটাতে আপনার ফোকাস এখন আছে সেটাতেই থাকেন। ওই লাইনে আপনি ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, সবকিছু আসলে একসাথে পাওয়া যায় না। যেমন এই চাকরির কিছু ভালো দিক আছে, আবার কিছু মানে অসুবিধা বা ড্রব্যাক আছে। অন্যান্য চাকরির ক্ষেত্রে এরকম। সবকিছুরই কিছু ড্রব্যাক থাকে, কিছু পজিটিভ পয়েন্ট থাকে। কোনটার সাথে কোনটা আপনি সরাসরি আসলে কম্পেয়ার করতে পারবেন না। ওইটার ক্ষেত্রে ওইটার সৌন্দর্য এরকম, ওইটার আবার কিছু সমস্যাও আছে। এরকমই এই চাকরিরও কিছু সমস্যা আছে। কিছু আবার ভালো দিক বা পজিটিভ দিক আছে। এজন্য কেউ যদি মনে করেন যে সব একসাথে পাবো, সেটা আসলে পৃথিবীতে কোনো কিছুতেই আপনি পাবেন না। একজন মানুষের মধ্যে আপনি সব ভালো পাবেন এরকম না। খুব ভালো মানুষের মধ্যেও খারাপ কিছু দিক থাকে বা কিছু ড্রব্যাক থাকে। যেন চাকরির ক্ষেত্রে এরকম। তবে আমি বলব যে আপনাদের যে এখানকার যে কার্যক্রম, সে কার্যক্রম যদি ভালো লাগে, এখানের অ্যাক্টিভিটি সম্পর্কে যতটুকু জানতে পারছেন সেটা যদি ভালো লাগে তাহলে এখানে আসেন। এই রিলেটেড সাবজেক্ট গুলোতে ক্যারিয়ার করতে চান তাহলে আসতে পারেন। যদি আপনার অন্যদিকে সাবজেক্টের প্রতি ফ্যাসিনেশন থাকে, ভালো লাগা থাকে, তাহলে ওইটা জলাঞ্জলি দিয়ে এখানে আসার দরকার নাই। বা এখানে এসে ২-৪ বছর চাকরি করবেন আবার চলে যাবেন। আমার মতে এটাও করাটা ঠিক না। তাহলে আপনার যে ট্র্যাক সেটা থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন, মাঝখানে ২-৩ বছর আপনি পিছায় গেলেন। আপনার সমসাময়িক যারা তাদের থেকে কিন্তু আপনি পিছায় যাবেন যদি অহেতুক এদিকে এসে ২-৪ বছর নষ্ট করে আবার ওই ট্র্যাকে ব্যাক যান। এজন্য আমি বলব যে আসার আগে চিন্তা ভাবনা করে আসা ভালো। হয়তো অনেকেরই দেখা গেল প্রস্তুতি ভালো, হয়তো পরীক্ষা দিলে চান্স হয়ে যাবে। কিন্তু তার হয়তো এই সাবজেক্ট গুলোতে ক্যারিয়ার করার ইচ্ছা নাই বা ভালো লাগে না। তারা হয়তো এখানে আসলে অযথা আপনার মেইন যে ক্যারিয়ারটা, সেটা থেকে আপনি ডেভিয়েটেড হয়ে যাবেন বা কিছু সময়ের জন্য আপনি পিছায় যাবেন। আমার মতে এটা না করে আপনি আপনার ট্র্যাকে থাকেন। বরং এই সাবজেক্ট গুলোতে যাদের কাজ করতে ভালো লাগে বা এই এনভায়রনমেন্ট যাদের ভালো লাগে তারা আসুক। তারা এখানে কাজ করুক। সেটাই তাদের জন্য ভালো হবে। এই সেক্টরটার জন্য বা এই ইনস্টিটিউট গুলোর জন্য ভালো হবে। যেটাতে আপনার আগ্রহ নাই সেটাতে এসে আপনি হয়তো কিছুদিন থাকলেন আবার চলে গেলেন। এটাতে আপনার নিজেরই ক্ষতি, আবার ইনস্টিটিউট গুলোরও ক্ষতি। এজন্য আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। পজিটিভ নেগেটিভ সবকিছুই শেয়ার করলাম। এর বাইরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর জন্য। আর প্রিপারেশন এর ব্যাপারে যতটুকু বললাম, খুব বেশি পড়তে যাইয়েন না। গ্রস জিনিসগুলো আগে ভালোমতো পড়েন। গ্রস জিনিসগুলো যাতে মিস না হয়। গ্রস মিস হলে কিন্তু পিছিয়ে যাবেন। যেহেতু সিট খুব কম, মাত্র ২৬ টা সিট। এই ২৬ টা পোস্টের জন্য দেখা গেল অনেক বেশি সংখ্যক আমাদের চিকিৎসকরা এই নিয়োগ পরীক্ষায় অংশ নিবেন। এজন্য কম্পিটিশনের মাত্রা খুব বেশি হবে আরকি। যেহেতু এখন অনলাইনের যুগ, অনেকেই জানেন। সবাই চেষ্টা করবেন যাদের হয়তো বিসিএস এ খুব ভালো প্রিপারেশন নেয়া আছে। বিসিএস হয়তো ফার্স্ট, সেকেন্ড হবে। অতীতে এরকম হইছে যে বিসিএস যারা ফার্স্ট, সেকেন্ড হওয়া তারাও দেখা গেছে এখানে চাকরিতে ঢুকছে, চাকরি করছে, পরে আবার চলে আসছে। আবার যাদের হয়তো এই সেক্টরটাই ভালো লাগে তারা অনেকে আছেন যারা বিসিএস ছেড়ে এখানে আসছেন। আমার ব্যাচে আছে, আমার সিনিয়র ব্যাচে আছে। প্রতি ব্যাচে এরকম ১-২ জন আছে। আবার কয়েকজন আছে এখান থেকে চাকরি করে ১-২ বছর চাকরি করে আবার বিসিএস এ চলে গেছেন। কেউ হয়তো সাবজেক্টের কারণে গেছেন। কেউ হয়তো এখানে ভালো লাগা দেখে চলে গেছেন। বিভিন্ন জনের পছন্দ আসলে বিভিন্ন রকম থাকে। তবে এখানে চাকরি বা জয়েন করার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে আসবেন। যদি আপনার ভালো লাগে তাহলে আসেন, না হলে অযথা এসে সময় নষ্ট করেন না। বরং যার এটা ভালো লাগে, যে এই কাজের সাথে নিজেকে অ্যাকাস্টম করে নিছে অলরেডি, আগে থেকে এটার প্রতি একটা ফ্যাসিনেশন আছে, তারা আসুক। তারা আসলে এই সেক্টরটা আরো উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।